দিয়েছে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের ভূমিকা একেবারে পরিষ্কার। আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী, তারাও প্রস্তুত। বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে। আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে, ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রির আন্ডারে, তারা ফেল করে তার কোনো ডিফেন্স। এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো তাহলে আমাদের মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। তো বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল, অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রির আন্ডারে যে কোস্ট গার্ড, বিজিবি যারা আছে, ওনারা দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি, এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতর সমন্বয় আছে। ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। এলাকা সেন্ট মার্টিন, সেখানে মানুষকে ঢুকতে দেবে না, দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে। সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে, পরে আবার তারা বিভিন্নভাবে একবারে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী, অনেক কিছু আমরা শুনি, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দুঃখজনক। সরকারের একটা দায়িত্ব আছে তো। এর আগে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গাকে আমাদের দিকে ঠেলে দেওয়া হলো, তখন বিভিন্ন অজুহাতে আমরা মানবতা হয়ে গেলাম, করতে গিয়ে তাদেরকে রক্ষা করলাম না, কিন্তু আমাদের ঘাড়ে তাদের বোঝাটা নিলাম। এখন তারা দেশ দখল করা, সেটাও একটা সার্বভৌমত্বের উপরে হামলা ছিল। আমি মনে করি আমাদের দেশে জোর করে ঢুকে দেওয়া ছিল, সেখানে তাদেরকে বাধা দেওয়ার একটা প্রয়োজন ছিল। নাহলে এই সমস্যা এখন আমাদের ঘাড়ে, একটা ওভার পপুলেটেড কান্ট্রি আমরা, সেখানে আবার বড় একটা সমস্যা। এখন যদি তারা আবার আমাদের ভূখণ্ডই দখল করে ফেলে, সেন্ট মার্টিনই তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে, সরকার কি করবেন আমরা জানি না। এটা আবার কোন মহত্বের পরিচয় দিয়ে ডিক্লেয়ার করা হবে কিনা, যেটা আমরা এই কারণে, মহত্বের কারণে এটা ছেড়ে দিলাম, এটা ভেবে আমরা শঙ্কিত। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব, এবং আমি মনে করি আমি সংসদে এগুলো তুলে ধরবো। বাজেটটা আমাদের সবাইকে হতাশ করেছে, একটা পরিষ্কার কথা, যে আমাদের দেশে এখন অর্থনৈতিক সংকট একটা চরম পর্যায়ে আছে। স্বাধীনতার পরে কোনো সময় এরকম অর্থনৈতিক সংকট আমাদের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই, এবং এই সংকটের সিংহভাগটাই তৈরি করেছে বর্তমান সরকার। খুব উচ্চাভিলাষী কিছু প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় এবং প্রজেক্ট করা হয়েছে, মেগা প্রজেক্ট করা হয়েছে, যেগুলোর সবগুলোতে মূল্য অনেক বৃদ্ধি করা হয়েছে, ইন্টারন্যাশনাল যে কোনো জায়গার চেয়ে বেশি মূল্য করা হয়েছে। যে সময় করার কথা তাতে অনেক দীর্ঘ সময় ধরে করা হয়েছে। এগুলোতে বিরাট একটা অপচয় হয়েছে বলে আমরা বিভিন্ন তরফ থেকে আমরা অভিযোগ পাই। সেই পরিস্থিতিতে যে সারা বিশ্বে যখন কিছুটা হলো অর্থনৈতিক মন্দা, সেখানে আমাদের এখানে আরও চরম আকার ধারণ করেছে। সারা বিশ্ব কিন্তু তাদের মন্দা যে কোনোভাবেই ট্যাকেল করার জন্য চেষ্টা করছে, এবং আমরা দেখছি যে অনেকটা তারা সমর্থ হয়েছে। আমাদের দেশে এখন মূল্যস্ফীতি একটা বড় সমস্যা, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সাধারণ লোক সেটার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। জীবনযাত্রা মানুষের দীর্ঘদিন মধ্যবিত্ত, এমনকি শুধু দরিদ্র নয়, নিম্নবিত্ত, মধ্যবিত্তরা পর্যন্ত আজকাল সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমরা দেখছি যে সরকার কতগুলি এই OMS এর চাল দিচ্ছেন, কোনোখানে TCBর কার্ড দিচ্ছেন, কি দিচ্ছেন, সেখানে লম্বা লাইন, সামান্য যতক্ষণ পর থাকে সেখানে কিন্তু বিনা পয়সা দেওয়া হচ্ছে না, পয়সা দিয়ে কেনার জন্য মধ্যবিত্ত মানুষরা মুখ লুকিয়ে যাচ্ছেন। এই মূল্যস্ফীতির ব্যাপারে এনারা যেটা বলছেন, আমি যেটা পরে বলছি, এটা একেবারেই মূল্যস্ফীতিকে আরও উস্কে দেওয়ার ব্যবস্থা করেছেন। তারা ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, 70,000 কোটি টাকা বেশি ট্যাক্স আদায় করবেন বলছেন এটা। এবং বর্তমান যে ট্যাক্স কাঠামো, তার মধ্যে বেশিরভাগ 4,80,000 কোটি টাকার মধ্যে প্রায় 60% বেশি তার হচ্ছে পরোক্ষ কর, মানে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং কোনো কোনো জায়গায় কর ছাড় দেওয়া হচ্ছে। আমরা দেখেছি এই কর ছাড়ের সুফল ব্যবসায়ীরা পায়। আমরাও প্রস্তুত, আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। আমি আমাকে বুঝি, আমার আদর্শ, আমার নীতি, আমার রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, আইন বিধি, এগুলো হচ্ছে আমার সংবিধান।
আমি আমার সংবিধান ফলো করি, সংবিধান অনুযায়ী চলি। এখন ডোনাল্ড লুর সাহেব কি বললেন সেটা আমাদের মাথা কাঁপানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা তাদের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসা করবেন, কখনো নিন্দা করবেন, কোনো বিষয়কে প্রশংসার চোখে দেখবেন, কোনো বিষয়কে আবার সমালোচনা করবেন, এটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিমালার আলোকে আমাদের সংবিধানকে ফলো করে আমরা এগিয়ে যাব। এগুলা বাস্তবে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে তারপরও আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, মানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। বিশেষ করে রাখান এলাকা, আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে এরা বিদ্রোহ করে যাচ্ছে। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পরিহার আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি